আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। সো প্রিয় শিক্ষার্থী, আজকে আমি ইংরেজি গ্রামারের এমন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টি ইংরেজি গ্রামারের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সেটি হচ্ছে ভয়েস। আমি ভয়েস নিয়ে অলরেডি একটি ক্লাস করেছি। সেই ক্লাসে আমি সেখানে ক্লাসিফিকেশন করেছি যে কিভাবে সূত্র প্রয়োগ করে অ্যাকটিভ থেকে প্যাসিভ করা যায়। আর আজকের ক্লাসটাকে আমি ভাগ করেছি কিভাবে সূত্র প্রয়োগ না করে, অর্থাৎ এক্সেপশনাল কিছু রুলসকে ইউজ করে কিভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করা যায়। অর্থাৎ অ্যাকটিভ থেকে প্যাসিভ করার যে সূত্র আছে সেগুলিও কিছুটা ইউজ হবে এবং কিছুটা তার ব্যতিক্রম হবে। অর্থাৎ তোমরা যে জানো যে সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্ট সাবজেক্ট হয়, অবজেক্টের উপর বাই বসে, এটা কিছুটা থাকবে এবং কিছুটা চেঞ্জ হবে। ওকে, সো কিছু এক্সেপশনাল রুলস দিয়ে কীভাবে অ্যাকটিভ থেকে প্যাসিভ করা যায় সেই বিষয়টি আজকে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। তো আমি রিকোয়েস্ট করব যে সমস্ত শিক্ষার্থীরা আমার সেই ক্লাসে দেখেছো কিংবা অ্যাকটিভ থেকে প্যাসিভ করার নিয়মগুলি তোমাদের আত্মস্থ আছে, তারাই আজকের ক্লাসটি থেকে উপকৃত হতে পারবে। আর যাদের সে সূত্রগুলি মনে নেই বা আত্মস্থ করা নেই, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে আমার সেই ভিডিওটি দেখো, দেন কাম ব্যাক করো আজকের ক্লাসে। আর সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দয়া করে সেই ভিডিওটি দেখে নেবে। এই কথা না বললেই নয়, সেটি হচ্ছে আজকের এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবে, যাতে করে ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসো এবার আমরা মূল টপিকসে চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চেঞ্জ অ্যাকটিভ টু প্যাসিভ উইথ এক্সেপশনাল রুলস, কীভাবে ব্যতিক্রম নিয়মের মাধ্যমে অ্যাকটিভ থেকে প্যাসিভ করা যায়, সেটাই হচ্ছে আজকের ভিডিওর হেডিং। ওকে, সো আমি এখানে একটি রুলস লিখে রেখেছি অলরেডি, যে অ্যাকটিভে যদি দুইটি অবজেক্ট থাকে তাহলে যে কোনো একটিকে সাবজেক্ট বানানো যায়। আচ্ছা, এই বিষয়টি আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে নিই। ওকে, সো দেখো এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি যে হি গ্যাভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। তো হি হচ্ছে সাবজেক্ট, গ্যাভ হচ্ছে ভার্বের বি টু পাস্ট ফর্ম, মি হচ্ছে প্রথম অবজেক্ট এবং এ বুক হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। এরকম যদি কোনো বাক্য তোমার সামনে চলে আসে, তাহলে সেক্ষেত্রে একটা প্রশ্ন তোমার সামনে উপস্থিত হবে যে আমি এই মিকে কি সাবজেক্ট বানাবো নাকি এই বুককে আমি সাবজেক্ট বানাবো। সো তুমি কাকে সাবজেক্ট বানাবা, এটা একটা প্রশ্ন এখানে থেকে যায় যে আমি মিকে সাবজেক্ট বানাবো নাকি এ বুককে সাবজেক্ট বানাবো। সো চলো আমরা দেখি যে মিকে সাবজেক্ট বানিয়েও প্যাসিভ করা যাবে, এ বুককেও সাবজেক্ট বানিয়ে প্যাসিভ করা যাবে, ডোন্ট এরার্স। ওকে, সো আমি সাজেশন দিব যে তুমি এই মিটাকে কি বানাবে, সাবজেক্ট বানাবে। কেন? এখানে এ বুক হচ্ছে অপ্রাণীবাচক আর মি হচ্ছে প্রাণীবাচক। সো অপ্রাণীর উপর প্রাণীকে প্রাধান্য দেওয়া, এটাই হচ্ছে যুক্তিযুক্ত। ওকে, সো আমরা ফার্স্ট অফ অল মিকে সাবজেক্ট বানিয়ে দেখব বাক্যটি কীরকম হয়, দেন আমরা দেখব যে এই বুককে সাবজেক্ট বানালে বাক্যটি কীরকম হয়। ওকে, তো প্যাসিভ করতে হলে অবশ্যই তোমাকে সূত্র জানতে হবে। ওকে, আচ্ছা আমরা এখানে কয়েকটি সূত্র অ্যাপ্লাই করব। দেখো যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে এবং অবজেক্টের পূর্বে বাই বসবে, এগুলো অবশ্যই থাকবে। তো এখানে আমরা এই যে এই মি হচ্ছে প্রথম অবজেক্ট এবং এই বুক হচ্ছে দ্বিতীয় অবজেক্ট। আমি প্রথম অবজেক্টকে সাবজেক্ট বানাচ্ছি, মির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, এবং এই যে হি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যাবে। তাহলে অবজেক্ট হলে কি হবে, হিম হবে। আচ্ছা, আমি কিন্তু দুইটির সূত্র প্রয়োগ করেছি এখানে, অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি এবং সাবজেক্টকে অবজেক্ট বানিয়েছি। এবং 3 নম্বর যে রুল ছিল সেটি হচ্ছে অবজেক্টের পূর্বে সবসময় কী বসবে, বাই বসবে। ওকে, নাম্বার 4 যে রুলস সেটা হচ্ছে সবসময় ভার্বের B3 হয়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সবসময়। সো আমরা এখানে গ্যাব আছে, আমরা গিভেন দিব। তো গিভেন, GIVEN, গিভেন। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি 4টি রুল এখানে অ্যাপ্লাই করেছি। একটি হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, সাবজেক্টকে অবজেক্ট বানিয়েছি, অবজেক্টের পরে বাই বসিয়েছি এবং ভার্বের B3 লিখেছি। আরেকটা রুলস হচ্ছে যে সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ করতে চাচ্ছি সেটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ওয়াজ অথবা ওয়্যার হবে। এখন ওয়াজ হবে কোথায়, ওয়্যার হবে কোথায়, দিস ইজ সিম্পল কেস। যেহেতু এখানে আই আছে তাহলে ওয়াজ হবে, আই ওয়াজ। ওকে, আই ওয়াজ গিভেন। তারপরে যে দ্বিতীয় অবজেক্টটি আছে এ বুক,
সেটি লিখতে হবে এখানে, এ বুক। এই তো হয়ে গেল, আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। এখানে আমরা 5টা রুল অ্যাপ্লাই করেছি, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, সাবজেক্টকে অবজেক্ট বানিয়েছি এবং অবজেক্টের পূর্বে বাই বসিয়েছি, ভার্বের বি থ্রি বসছে এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসছে। এই 5টা রুল এখানে অ্যাপ্লাই করেছি এবং দ্বিতীয় যে অবজেক্ট আছে এই বুক, সেটিকে ভার্বের বি থ্রির পরে বসিয়েছি। এইভাবে এই ফরম্যাটে তুমি চাইলে এই বাক্যটিকে প্রেসিভ করতে পারবা। আর তুমি যদি বলো না আমি মিকে সাবজেক্ট বানাবো না, আমি এ বুককে সাবজেক্ট বানাবো, ওকে, সেটাও তুমি পারবে। সো আমরা যদি এ বুককে সাবজেক্ট বানাই তাহলে বাক্যটি কি দাঁড়ায় দেখি আমরা। তাহলে এ বুক, আচ্ছা এই অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি, এবার এই সাবজেক্টকে অবজেক্ট বানাবো। তাহলে এখানে কি হবে, হিম। এই হিমের পূর্বে কি বসবে, বাই। দিস ইজ সিম্পল। তারপরে ভার্বের কয় থ্রি বসবে, বি থ্রি বসবে। তাহলে গিভেন, GIVEN, গিভেন। তারপর যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে ওয়াজ বসবে, ওয়াজ। তাহলে এ বুক ওয়াজ গিভেন, তারপরে যে মি আছে এই মিটা বসিয়ে দিলে এনাফ। এই তো, তাহলে আমি যখন বুককে সাবজেক্ট বানালাম তখন বাক্যটি কি হলো, যে এ বুক ওয়াজ গিভেন মি বাই হিম। আর এখানে আমি মিকে যখন সাবজেক্ট বানালাম তখন বাক্যটি হলো আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। আর যখন এ বুককে সাবজেক্ট বানালাম তখন বাক্যটি হলো এ বুক ওয়াজ গিভেন মি বাই হিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে মিকে সাবজেক্ট বানিয়ে আমরা কিভাবে পেসিভ করলাম এবং এ বুককে সাবজেক্ট বানিয়ে কিভাবে পেসিভ করলাম। আশা করি তোমরাও ঠিক সেম ফরম্যাটে পেসিভ করবে। তুমি চাইলে মিকেও সাবজেক্ট বানাতে পারো, চাইলে এ বুককেও সাবজেক্ট বানাতে পারো। তবে আমার পক্ষ থেকে সাজেস্ট হলো যে তুমি যেটা প্রাণীবাচক যেটা আছে সেটাকে অপ্রাণীর উপর অবশ্যই প্রাধান্য দিতে হবে। এই জন্য মিকে সাবজেক্ট বানানোটাই হচ্ছে শ্রেয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি আরও একটি রুল লিখেছি এখানে, যে অ্যাক্টিভের অবজেক্ট যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তাহলে সেই অবজেক্ট কখনো সাবজেক্ট হবে না। তোমরা রুলসটি আবার শোনো, যে তুমি যে একটি বাক্যটিকে পেসিভ করতে চাচ্ছ সেই একটি বাক্যের অবজেক্টটি যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তাহলে সেই রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো পেসিভের সাবজেক্ট হবে না। এখন প্রশ্ন হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন কাকে বলে? রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয় ওই শব্দকে, ওই প্রোনাউনকে যে প্রোনাউনটা নিজেকে বা আপনাকে বোঝায়, যেমন মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, দেমসেলফ, আওয়ার সেলফ এক্সেট্রা। অর্থাৎ যে প্রোনাউনটা দিয়ে নিজেকে বা আপনাকে বোঝাবে সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হচ্ছে। এখানে আমি একটি উদাহরণ লিখেছি যে আসাদ কিলড হারসেলফ, আসাদ নিজেকে হত্যা করেছে। আসাদ কিলড হারসেলফ, এইখানে হারসেলফ, এই হারসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এই হারসেলফকে তুমি কখনো সাবজেক্ট বানাতে পারবে না। হারসেলফ হারসেলফের জায়গায় থাকবে। জাস্ট কিছু রুলস ফলো করে আমাদেরকে এটাকে পেসিভ করতে হবে। এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে কী হয়, ওয়াজ হবে অথবা ওয়ার হবে। যেহেতু অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে না তাহলে সাবজেক্ট অবজেক্টের জায়গায় যাওয়ার প্রশ্নই আসে না। সো সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, হারসেলফ হারসেলফের জায়গায় থাকবে। তো বাক্যটি কীরকম দাঁড়াচ্ছে, আসাদ, যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ, ভার্বের বি3 KILLED কিলড বাই হারসেলফ, বাই হারসেলফ, HERSELF। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, দেখলা যে আসলে বিষয়টি কি। কিন্তু তুমি যদি আজকের ক্লাসটি না দেখতা, পরীক্ষার সময় আসাদ কিল হারসেলফ দেখলে সাথে সাথে তুমি হারসেলফকে আগে নিয়ে আসতা, আসাদকে শেষে নিয়ে যেতা, তারপর একরকম করে তুমি সেটাকে পেসিভ করতা। কিন্তু আশা করি আজকের এই ক্লাস দেখার পর যখনই রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে তখন বি কেয়ারফুল, অর্থাৎ সতর্কতার সাথে সেই বাক্যটিকে পেসিভ করতে হবে। সেখানে তুমি চাইলেই সেই রিফ্লেক্সিভ প্রোনাউনকে সাবজেক্ট বানাতে পারবে না। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা বিষয়টি ক্লিয়ার হয়েছে যে কোনো একটি বাক্যের অবজেক্টটি যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তাহলে সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনটি তার জায়গায় থাকবে, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, তারা স্থান বদল করবে না। তো তারপর যে নিয়মটা সেটা হচ্ছে তোমার টেন্স অনুযায়ী যে সাহায্যকারী ভার্ব বসার কথা সে ভার্বটি বসবে এবং অবজেক্টের পূর্বে বাই বসা দিলে দ্যাটস এনাফ। ওকে, তাহলে এই ফর্মুলায় আমরা
যখন কোনো একটি বাক্যে রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে তখন এই ফর্মুলা দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ওকে, এবার আমরা 3 নম্বর রুলটা দেখব যে এই রুলে কি বলা হয়েছে। এই রুলে বলা হয়েছে, প্রিয় শিক্ষার্থী অলরেডি আমরা 2টি রুলস শিখে ফেলেছি। 3 নম্বর যে রুল আমি লিখেছি সেখানে বলা হয়েছে তুমি যে একটি বাক্যটিকে প্যাসিভ করতে চাচ্ছ সেই বাক্যে যদি 2টি ক্লজ দ্যাট দ্বারা যুক্ত থাকে তাহলে তোমাকে অবশ্যই প্রত্যেকটা ক্লজকে আলাদা আলাদাভাবে প্যাসিভ করতে হবে। ওকে, তো বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হব। তো দেখা যাক, এখানে তোমরা দেখতেই পাচ্ছ হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বললো যে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। তাহলে এখানে দ্যাট, এই দ্যাট দ্বারা হি টোল্ড মি, সে আমাকে বলেছিল, আর হি হ্যাড ডান দ্য ওয়ার্ক এটা একটা বাক্য, আর হি টোল্ড মি এটা একটা বাক্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই রুলসটি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হব। ওকে, তো চলো আমরা দেখি যে আসলে বিষয়টি কি। এই বাক্যে দ্যাট দিয়ে 2টি ক্লজকে যুক্ত করা হয়েছে। এখানে হি টোল্ড মি এটা একটি ক্লজ, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক এটা একটা ক্লজ। এই 2টি ক্লজ দ্যাট দ্বারা যুক্ত হয়েছে। তো আমি কি বলেছিলাম, যদি কোনো একটি বাক্য দ্যাট দ্বারা 2টি ক্লজকে যুক্ত করে তাহলে প্রত্যেকটা ক্লজকে আলাদা আলাদা করে প্যাসিভ করতে হবে। তো আমরা দেখি আলাদা আলাদা করে প্যাসিভ করে কি হয়। এই প্রথম যে অংশটি, এই অংশের মধ্যে হি টোল্ড মি, এখানে হি হচ্ছে সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট। আমি মিকে যদি সাবজেক্ট বানাই তাহলে কি হচ্ছে আই, আর এই হিকে যদি আমি অবজেক্ট বানাই তাহলে কি হচ্ছে হিম। তার পূর্বে অবশ্যই বাই বসাতে হবে, বাই বসালাম। এবং টোল্ড, এটা ভার্বের বি3 টোল্ড, তাহলে আমাকে টোল্ড বসাতে হবে, TOLD টোল্ড। ওকে, তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে ওয়াজ বসাতে হবে। তাহলে আই ওয়াজ টোল্ড বাই হিম, আই ওয়াজ টোল্ড বাই হিম। আমি প্রথম অংশটিকে প্যাসিভ করে ফেললাম। এবার দ্যাট বসালাম। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পরের যে অংশটি আছে, পরের যে ক্লোজটা আছে, সেই ক্লোজটিকে আমাকে প্যাসিভ করতে হবে। এখানে সেম ওয়ে আমরা অবজেক্টকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টকে অবজেক্ট বানাবো, বাই বসাবো, ভার্বের বি3 বসাবো, এবং যেহেতু হ্যাড ডান আছে, হ্যাড ডান তার মানে পাস্ট পারফেক্ট টেন্স। আর পাস্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বিন বসাতে হবে, অর্থাৎ হ্যাড বিন ডান হবে। আচ্ছা, আমরা জিনিসটা করে দেখি। দ্য ওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট, তো আমি এখানে লিখতে পারি দ্য ওয়ার্ক, আর এখানে হি আছে, এটা হিম হয়ে যাবে, হিম, পূর্বে বাই বসবে, বাই বসালাম। তারপরে হচ্ছে ভার্বের বি3, সেটা হচ্ছে ডান, আমাকে ডান বসাতে হবে। ওকে, তাহলে DONE ডান বসালাম। তারপরে হচ্ছে যেহেতু হেড আছে তাহলে আমাকে হেড বসাতে হবে, আর যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্স তাহলে হেডের পর বিন বসবে। এই তো, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান বাই হিম, ভেরি সিম্পল। অর্থাৎ আমি এই জন্যই বলেছিলাম যে তুমি মাস্ট বি সেই ক্লাসটি দেখো, আর সেই ক্লাসে এই বিষয়গুলি পরিষ্কার করে আলোচনা করা হয়েছে যে কিভাবে সূত্রকে প্রয়োগ করে। এখানে কিন্তু কোনো এক্সেপশনাল রুলস ইউজ করা হয়নি, এখানে জাস্ট একটু ডিফিকাল্টি, অর্থাৎ 2টি ক্লোজ আছে, দুটো ক্লোজকে সেই যে 8টা রুল, সেই যে সূত্র, সেই সূত্র প্রয়োগ করে দুটো ক্লোজকে কী করা হয়েছে, প্যাসিভ করা হয়েছে। এই জন্য সেই ক্লাসটির বিকল্প হতে পারে না। ওকে, সো এখানে আমরা এইটাকে, এই প্রথম যে অংশ সেই অংশটিকেও সূত্র প্রয়োগ করে এটাকে আমরা প্যাসিভ করেছি, এবং এই যে অংশ এখানেও আমরা সূত্র প্রয়োগ করে প্যাসিভ করেছি। জাস্ট আমরা শিখলাম যে দ্যাট যুক্ত যদি 2টি ক্লোজ হয় তাহলে সেখানে আমরা কি করব, সেখানে আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা ক্লোজকে কি করব, প্যাসিভ করব। ওকে, এই রুলসটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা 3টি রুলস ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব চতুর্থ রুলে কি বলা হয়েছে। এই রুলে বলা হয়েছে অ্যাক্টিভে পিপল সে দিয়ে শুরু হলে প্যাসিভ করতে হবে ইট ইজ সেড দিয়ে। অর্থাৎ তুমি যে বাক্যটিকে প্যাসিভ করতে চাচ্ছ সেই বাক্যটি যদি পিপল সে দিয়ে শুরু হয় তাহলে সেখানে সে বাক্যটি কিভাবে প্যাসিভ করবে সেই বিষয়টি এই রুলসের মধ্যে আলোচনা করা হয়েছে। তো ভেরি সিম্পল, যে কোনো একটি বাক্যকে যদি তুমি প্যাসিভ করতে চাও আর সেই বাক্যের শুরুতে যদি পিপল সে থাকে, যেমন আমি এখানে একটি উদাহরণ লিখেছি, পিপল সে দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ বেস্ট। এখানে পিপল সে, যেহেতু এই বাক্যের শুরুতে পিপল সে আছে
আর এই রুলসের মধ্যে সেটাই বলা হয়েছে, যদি আমি যেই একটি বাক্যটিকে পেসিভ করতে চাচ্ছি সেটি যদি পিপল সে দিয়ে শুরু হয়, তাহলে অবশ্যই পিপল সে পরিবর্তে ইট ইজ সেড বসাবো, আর বাকি সব ঠিক থাকবে। সো আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হচ্ছে। এখানে পিপল সে আছে, আমরা লিখব যে ইট ইজ সেড, ইট ইজ সেড, বাকি সব ঠিক থাকবে। দ্যাট দ্য লায়ন ইজ দ্য কিং অফ বেস্ট। ওকে, সো চারটা রুল কিন্তু আমরা ক্লিয়ার হচ্ছে। প্রথম রুলটা কি ছিল, যে কোনো বাক্যে যদি দুইটি অবজেক্ট থাকে তাহলে যে কোনো একটি অবজেক্টকে শুরুতে আনা যাবে। ওকে, 2 নম্বর রুলসটা কি ছিল? 2 নম্বর রুলসটি ছিল যে কোনো একটি বাক্যে যদি অবজেক্টটি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তাহলে সেক্ষেত্রে সে অবজেক্টকে শুরুতে আনা যাবে না, সে অবজেক্টের জায়গায় থাকবে এবং সাবজেক্টের জায়গায় রেখে সেটাকে পেসিভ করতে হবে। 3 নম্বর রুলস ছিল দ্যাট দ্বারা যদি দুটি ক্লোজ যুক্ত থাকে তাহলে উভয় ক্লোজকে পৃথকভাবে পেসিভ করতে হবে। আর 4 নম্বর যে রুলসটা আমরা শিখলাম সেটা হচ্ছে কোনো একটি বাক্য যদি পিপল সে দ্বারা শুরু হয় তাহলে অবশ্যই পিপল সের পরিবর্তে ইট ইজ সেড বসাতে হবে, আর বাকি সবগুলি ঠিক থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি 4টি রুল কমপ্লিট করি। 5 নম্বর যে রুল সেটি আমরা দেখব যে 5 নম্বর রুলে কি বলা হয়েছে। এই রুলের মধ্যে বলা হয়েছে তুমি যেই একটি বাক্যকে পেসিভ করতে চাচ্ছ সেই বাক্যে যদি ফ্যাক্টাটিভ অবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টাটিভ অবজেক্টের পূর্বে যে অবজেক্টটা থাকবে অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্ট থাকবে সেটাকেই তোমাকে সাবজেক্ট বানাতে হবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে আবার ফ্যাক্টাটিভ কোথা থেকে আসলো? ফ্যাক্টাটিভ বলা হয় ওই সমস্ত ভার্বকে যে একটি অবজেক্ট নিয়ে তার অর্থকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারে না, সে আরেকটি অবজেক্ট তার প্রয়োজন হয়, অর্থাৎ তার অর্থকে প্রকাশ করতে হলে আরও একটি অবজেক্ট দরকার, তাকেই বলা হয় ফ্যাক্টাটিভ ভার্ব। ওকে, সো আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হচ্ছি যে উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। এখানে তোমরা যদি লক্ষ্য করো, উই হচ্ছে সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট 1, ক্যাপ্টেন হচ্ছে অবজেক্ট 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ওকে, সো কেউ যদি বলে যে উই মেড হিম, আমরা তাকে বানালাম, এখান থেকে কিন্তু পরিপূর্ণ একটা অর্থ তোলা যায় না। যখন তুমি বলবে ক্যাপ্টেন তখন বোঝা গেল যে আমরা তাকে ক্যাপ্টেন বানালাম। ওকে, সো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, যদি এরকম কোনো বাক্য আমাদের সামনে চলে আসে, আমাদেরকে যদি অর্ডার করা হয় যে তোমরা এই বাক্যটিকে পেসিভ করো, দেন আমরা কিভাবে এই বাক্যটিকে পেসিভ করব। ওকে, সো এই বাক্যকে পেসিভ করতে হলে আমাকে অবজেক্টিভ অবজেক্টের পূর্বে যে অবজেক্ট হিম আছে তাকে সাবজেক্ট বানাতে হবে। ওকে, সে কথাই এই রুলসের মধ্যে বলা হয়েছে যে কোনো একটি বাক্যে যদি ফ্যাক্টাটিভ অবজেক্ট থাকে তাহলে অবশ্যই ফ্যাক্টাটিভ অবজেক্টের পূর্বে যে ব্যক্তিবাচক অবজেক্টটি আছে তাকেই সাবজেক্ট বানাতে হবে। তাহলে আমরা এই হিমকে সাবজেক্ট বানাচ্ছি, হি, এবং উই আস হয়ে যাবে, তার পূর্বে বাই বসবে, এবং মেড এটা ভার্বের B3, মেডই থাকবে। ওকে, তারপর ক্যাপ্টেন, CAPTAIN, ক্যাপ্টেন। তারপরে যেহেতু এটি পাস্ট ইনফিনিট টেন্স তাহলে ওয়াজ হবে, ওয়াজ, তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। তাহলে আমরা এই বিষয়টিও ক্লিয়ার হলাম যে কিভাবে ফ্যাক্টাটিভ অবজেক্ট যদি থাকে তাহলে সেই বাক্যটিকে কিভাবে পেসিভ করতে হয়। আমি আবারও বলছি, কোনো বাক্যে যদি ফ্যাক্টাটিভ অবজেক্ট দেখো তাহলে অবশ্যই ফ্যাক্টাটিভ অবজেক্টের পূর্বে যেই অবজেক্টটা থাকবে তাকে, অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্টটি থাকবে তাকে অবশ্যই তোমাকে সাবজেক্ট বানাতে হবে। ওকে, আশা করি তোমরা 5টি রুল ক্লিয়ার হয়েছে। যেহেতু এটি পাস্ট ইনফিনিট টেন্স তাহলে ওয়াজ হবে, ওয়াজ, তাহলে হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। তাহলে আমরা এই বিষয়টিও ক্লিয়ার হলাম যে কিভাবে ফ্যাক্টাটিভ অবজেক্ট যদি থাকে তাহলে সেই বাক্যটিকে কিভাবে পেসিভ করতে হয়। আমি আবারও বলছি, কোনো বাক্যে যদি ফ্যাক্টাটিভ অবজেক্ট দেখো তাহলে অবশ্যই ফ্যাক্টাটিভ অবজেক্টের পূর্বে যেই অবজেক্টটা থাকবে তাকে, অর্থাৎ ব্যক্তিবাচক যে অবজেক্টটি থাকবে তাকে অবশ্যই তোমাকে সাবজেক্ট বানাতে হবে। ওকে, আশা করি তোমরা 5টি রুল ক্লিয়ার হয়েছে। শিক্ষার্থী, আমরা অলরেডি 5টি রুল শিখে ফেলেছি, এবার আমরা 6 নম্বর রুলটি শিখব। তো 6 নম্বর যে রুলটি আমি লিখেছি, এই রুলে বলা হয়েছে যে তুমি যে একটি বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ সেই বাক্যটি যদি প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত হয় তাহলে তুমি সেই বাক্যটিকে কোন প্রক্রিয়ায় পেসিভ করবে, এই বিষয়টি এই রুলসের মধ্যে আলোচনা করা হয়েছে। তো আমি রুলসটি আবারও বলতেছি, এই রুলসের মধ্যে
প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটি বাক্যকে পেসিভ করার ফর্মুলা আলোচনা করা হয়েছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে। তো এর উত্তর হচ্ছে, তোমরা অবশ্যই ভার্বের প্রকারভেদ পড়েছো। সেখানে একটি প্রকারভেদ পেয়েছো যে ভার্ব প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ফাইনিট, একটা হচ্ছে নন ফাইনিট। তো তোমরা সেখানে পড়েছো ফাইনিট ভার্ব কাকে বলে, নন ফাইনিট ভার্ব কাকে বলে। ফাইনিট ভার্ব বলা হয় টেন্স, নাম্বার এবং পার্সন পরিবর্তন হওয়ার দ্বারা ভার্বের মধ্যে যদি পরিবর্তন আসে তাহলে সেটি হচ্ছে ফাইনিট, আর পরিবর্তনের দ্বারাই যদি ভার্বের মধ্যে পরিবর্তন না আসে তাহলে সেটি হচ্ছে নন ফাইনিট। আর নন ফাইনিট ভার্ব তিন প্রকার, একটি হচ্ছে ইনফিনিটিভ টু সহকারে ভার্বের বি1, একটি হচ্ছে পার্টিসিপল ভার্বের আইএনজি ফর্ম অর্থাৎ ভার্ব এবং অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভের অর্থ একসাথে প্রকাশ করবে, আরেকটি হচ্ছে জিরান যেটা ভার্বের আইএনজি ফর্ম নাউন এবং অ্যাডজেক্টিভের অর্থ দিবে। এটা হচ্ছে নন ফাইনিটের ভার্বের প্রকারভেদ। সেখান থেকে একটি হচ্ছে পার্টিসিপল, অর্থাৎ তুমি যে একটি বাক্যকে পেসিভ করতে চাচ্ছ সেই বাক্যটিতে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে তুমি সেই বাক্যটিকে কোন ফর্মুলায় পেসিভ করবে সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। করতে হলে তোমাকে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে যে অবজেক্টটা আছে সেই অবজেক্ট, যেমন আমি এখানে একটি বাক্য লিখেছি, এই বাক্যের মধ্যে দেখো যে এখানে রিডিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপলের পূর্বে যে অবজেক্টটা আছে হিম, এই হিমকে সাবজেক্ট বানাতে হবে। আর আমরা বিষয়টি আরো ক্লিয়ার হব উদাহরণের মাধ্যমে। সো আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হই। দেখো এখানে রিডিং, এটা হচ্ছে পার্টিসিপল, এর পূর্বের অবজেক্ট হচ্ছে হিম। আমরা যদি হিমকে সাবজেক্ট বানাই তাহলে অবশ্যই তোমরা জানো হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তারপরে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী তোমার এখানে ওয়াজ অথবা ওয়ার হবে। তো ওয়াজ অথবা ওয়ার থেকে এখানে যদি হি আছে তাহলে ওয়াজ হবে ওয়াজ, এবং ভার্বটা হচ্ছে স, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন। তারপরে তুমি রিডিং এ বুক এই অংশটুকু এখানে লিখতে হবে তোমাকে, রিডিং READIN, রিডিং এ বুক। আচ্ছা, এবার আমাদের হয়ে গেল এই সাবজেক্টটাকে অবজেক্ট বানাতে হবে। তো সাবজেক্ট আই আছে, এটা হয়ে যাবে মি, এবং তারপর বাই বলবে। এই তো এই প্রক্রিয়ায় তোমাকে পার্টিসিপল যুক্ত বাক্যকে পেসিভ করতে হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা পার্টিসিপল যুক্ত একটি বাক্যকে পেসিভ করার নিয়ম শিখেছো। কিন্তু আমরা ব্যতিক্রম, একটি থেকে পেসিভ করার ব্যতিক্রম রুলস এর মধ্যে 6টি রুলস শিখে ফেলেছি। এবার 7 নম্বর রুলসটি আমরা দেখব যে এখানে কি আলোচনা করা হয়েছে। এই 7 নম্বর রুলসে বলা হয়েছে যে জিরানযুক্ত একটি বাক্যকে পেসিভ করার নিয়ম। তো প্রথমে আমি বলে রাখি, প্রথমে আমি জিরান শব্দটি ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে বলা হয়েছে জিরানযুক্ত একটি বাক্যকে পেসিভ করার নিয়ম, অর্থাৎ তুমি যে একটি বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ সেই একটি বাক্যটিতে যদি জিরান যুক্ত হয়। এখন প্রশ্ন হলো জিরান কাকে বলে। আমি তো তুমি যে বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ সেটা যদি জিরান যুক্ত হয় তাহলে সেটাকে তুমি কোন ফর্মুলায়, কোন নিয়মে তুমি পেসিভ করবে সেই বিষয়টি এই রুলস এর মধ্যে আলোচনা করা হয়েছে। তো আমরা একটু দেখি যে কি বলা হচ্ছে। প্রথমত অ্যাক্টিভের সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস দ্যাট, অর্থাৎ পূর্বের যেই অ্যাক্টিভ থেকে পেসিভ করার নিয়মগুলো দেখেছো সেখানে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, এই ধরনের একটা ফর্মুলা ছিল। বাট এই রুলস এর মধ্যে বলা হয়েছে যে এবং জিরান কতগুলি ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলির পরে ভার্বের আইএনজি ফর্ম হয়। তো প্রথমত আমি জিরানটাকে ক্লিয়ার করি। জিরান হচ্ছে কতগুলি শব্দ আছে যে শব্দগুলির পরে ভার্বের আইএনজি ফর্ম হয়, অর্থাৎ ওই শব্দগুলি যদি থাকে বাক্যের মধ্যে তাহলে তারপরে অবশ্যই ভার্বের আইএনজি ফর্ম হবে। তো এটা হচ্ছে মূলত জিরান। প্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি 6টি রুলস শিখে ফেলেছি। এবার 7 নম্বর রুলসটা আমরা দেখব যে এই রুলস এর মধ্যে কি আলোচনা করা হয়েছে। এই রুলসে বলা হয়েছে যে জিরানযুক্ত একটি বাক্যকে পেসিভ করার নিয়ম। তুমি যে একটি বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ সে বাক্যটি যদি জিরানযুক্ত হয় তাহলে অবশ্যই সেটিকে ভিন্ন একটি উপায়ে পেসিভ করতে হবে। তো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি জিরান কাকে বলে। জিরান বলা হয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউন কিংবা অ্যাডজেক্টিভের অর্থ দেয় তাহলে তাকে জিরান বলা হয়, যেটি আমি 6 নম্বর রুলসে বলেছিলাম। সো জিরানযুক্ত বাক্যকে পেসিভ করার নিয়ম এখানে বলা হচ্ছে যে প্রথমত অ্যাক্টিভের সাবজেক্ট, তারপর ভার্ব প্লাস দ্যাট, অর্থাৎ অ্যাক্টিভে যিনি সাবজেক্ট ছিলেন পেসিভেও তিনি সাবজেক্ট থাকবেন। অ্যাক্টিভে যে ভার্বটা ছিল পেসিভেও সেই ভার্বটা থাকবে, এবং পেসিভ করার সময় তোমাকে সেই ভার্বটার পর দ্যাট বসাতে হবে। ওকে, তারপর অবজেক্ট বসবে, অর্থাৎ অ্যাক্টিভে যে অবজেক্টে ছিল সেই অবজেক্টই বসবে। তারপর শুড বি, তারপর জিরানটি পাস্ট পার্টিসিপল হয়ে শেষে পড়বে। তো আমি বিষয়টি আরো সহজ করে বলি যে তুমি যে বাক্যটাকে পেসিভ করতে চাচ্ছ, পেসিভ করার সময় অ্যাক্টিভে যে সাবজেক্টটা ছিল পেসিভের ঠিক সেই সাবজেক্টটা থাকবে, এবং অ্যাক্টিভে যে ভার্বটা ছিল পেসিভের সেই ভার্বটা থাকবে।
অ্যাক্টিভে কিন্তু দ্যাট ছিল না, প্যাসিভে তোমাকে একটা এক্সট্রা দ্যাট নিয়ে আসতে হবে। ওকে, সো তারপরে তোমাকে বসাতে হবে, তারপরে তোমাকে অ্যাক্টিভে যে অবজেক্ট ছিল সেই অবজেক্টটি বসাতে হবে, তারপরে এক্সট্রা করে তোমাকে শুড বি নিয়ে আসতে হবে, শুড বি। তারপরে জিরানযুক্ত যে ভার্বটি আছে সেই ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে বসবে। তো প্রিয় শিক্ষার্থী, রুলসটি আশা করি একটু পেছানো মনে হচ্ছে তোমাদের কাছে। তো আমরা এক্সাম্পল যদি দেখি, এটা হচ্ছে হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং। এখানে এই সাজেস্টেড এটা একটা ভার্ব, এই ভার্বগুলো যদি থাকে তাহলে তারপরে কি হয়, সাধারণত ভার্বের আইএনজি ফর্ম হয়। আর এখানে গিভিং আপ এটাই হচ্ছে জিরান, মূলত এই গিভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা জিরানে পরিণত হয়েছে। ওকে, সো এই গিভিং আপ এটাই হচ্ছে জিরান। আর এই ধরনের বাক্যকে তুমি যদি প্যাসিভ করতে চাও তাহলে তোমাকে এই ফর্মুলায় করতে হবে যে অ্যাক্টিভের মধ্যে যে সাবজেক্ট ছিল হি, এই সাবজেক্ট এখানে সেই সাবজেক্ট থাকবে হি, তারপরে এখানে যে ভার্বটা ছিল সেই ভার্বটা এখানে থাকবে সাজেস্টেড, এস ইউ ডাবল জি এস টি ই ডি, সাজেস্টেড। তারপরে তোমাকে বসাতে হবে এক্সট্রা করে একটা দ্যাট, তারপরে তোমাকে বসাতে হবে অবজেক্ট স্মোকিং কে, তারপরে তোমাকে বসাতে হবে শুড বি, এটা এক্সট্রা করে নিয়ে আসতে হবে, শুড বি, এস এইচ ও ইউ এন ডি, শুড বি। তারপরে যে গিভিং আপ আছে এই গিভিং কে, এই গিভ কে ভার্ব বি থ্রি করতে হবে, অর্থাৎ গিভেন। সো আমরা যদি গিভেন যদি করি তাহলে জি আই বি ই এন, গিভেন। আর আপ আছে, আপটা বসাই দিব, বাস এতটুকু। অর্থাৎ এই প্রক্রিয়া, আমি যে প্রক্রিয়ায় এই বাক্যটাকে প্রেসিভ করেছি ঠিক সেই প্রক্রিয়ায় তোমরা এই ধরনের জিরানযুক্ত বাক্যকে প্রেসিভ করবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আমি এই উদাহরণটি আরেকবার রিপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি যাতে করে বিষয়টি তোমাদের কাছে আরো সহজ হয়ে যায়। ওকে, সো আমরা এই উদাহরণটা আবার আমি একটু তোমাকে দেখাচ্ছি। যে এখানে বলা হয়েছে, এই রুলসের মধ্যে বলা হয়েছে যে প্রথমত অ্যাক্টিভের সাবজেক্ট বলবে, অর্থাৎ অ্যাক্টিভের যে সাবজেক্ট আছে হি, এটাই কিন্তু প্যাসিভে বলবে। আমরা যদি প্যাসিভ করতে যাই, দেখো প্যাসিভ। ওকে, আমরা এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটাকে এখানে বসাবো হি। ওকে, তারপরে বলা হয়েছে যে ভার্ব বলবে, অর্থাৎ এখানে যে সাজেস্টেড যে ভার্বটা আছে এই ভার্বটা বলবে। তারপরে তো সাজেস্টেড, ডাবল জি এস টি ই ডি, সাজেস্টেড। তারপরে বলা হচ্ছে দ্যাট বলবে, আমরা দ্যাট বসাবো। তারপরে বলা হয়েছিল অবজেক্ট বলবে, তো অবজেক্ট কে, এই বাক্যের মধ্যে অবজেক্ট হচ্ছে স্মোকিং, স্মোকিং বলবে। তারপরে বলা হচ্ছে শুড বি বলবে, তো শুড বি আমরা বসাবো, শুড বি। তারপরে বলা হচ্ছে যে এখানে যে গিভিং আপ, এই যে জিরানটি রয়েছে এটার বি থ্রি করে তারপর তাকে বসাতে হবে। তো এর বি থ্রি হচ্ছে কি গিভেন, জি আই বি ই এন, গিভেন আপ। এই তো, অর্থাৎ তোমাকে এই ধরনের বাক্যকে এই প্রক্রিয়ায় প্যাসিভ করতে হবে। আশা করি তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে ব্যতিক্রম নিয়ম আছে তার মধ্য থেকে 7 নম্বর যে রুলসটি সেটি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 8 নম্বর রুলটি দেখব যে এই রুলসের মধ্যে কি আলোচনা করা হয়েছে। তো 8 নম্বর রুলে বলা হয়েছে ওয়ান শর্ট যুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম, অর্থাৎ তুমি যে একটি বাক্যটিকে প্যাসিভ করতে চাচ্ছ সেই বাক্যর শুরুতে যদি ওয়ান শর্ট থাকে তাহলে তুমি সেই বাক্যটিকে কিভাবে প্যাসিভ করবে। ওকে, সো প্যাসিভ করার নিয়মগুলি আমরা দেখি। যে প্রথমত অবজেক্টটি সাবজেক্ট হবে, অর্থাৎ ওয়ান শর্ট যুক্ত যে একটি বাক্য আছে তার যে অবজেক্টটি রয়েছে সেই অবজেক্টটি সাবজেক্ট হবে। ওকে, দেন শুড বি বলবে, তারপরে বি থ্রি হবে, তারপরে বাকি অংশ। এবার এই বাক্য থেকে ওয়ান কিংবা ওয়ান্স বাদ যাবে, এটাই হচ্ছে ওয়ান শুড যুক্ত বাক্যকে প্যাসিভ করার নিয়ম। তো বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হই। দেখছি এখানে একটি বাক্য লিখেছি, ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ। এই বাক্যটিকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি আমরা করতে যাই, যে এই যে ওয়ান, এই বাক্যটির মধ্যে ওয়ান শুড রয়েছে, তো এই ওয়ান শুড যুক্ত বাক্যকে তুমি কিভাবে প্যাসিভ করবা সেটি মূলত এই রুলসের মধ্যে আলোচনা করা হচ্ছে। তো ওয়ান শুড বাক্যকে প্যাসিভ করতে চাইলে তোমাকে এই যে হেলথ, এটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট, এই হেলথকে আগে নিয়ে আসতে হবে, এইচ ই এ এল টি এইচ, হেলথ। এবং এরপরে এই হেলথের পরে শুড বি বসাতে হবে, এই শুড বি, এস এইচ ও ইউ এল ডি, শুড এবং বি। ওকে, শুড বি বসাতে হবে। তারপরে এই যে টেক আছে, টেক, টুক, টেকেন, এই টেকের বি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেকেন, এটা বসাতে হবে।
টি এ কে ই এন্ড টেকেন, তারপর কি আছে কেয়ার অফ বসাতে হবে, কেয়ার অফ। এই তো, অর্থাৎ ওয়ান শুড যুক্ত বাক্য যদি আসে, এখানে ওয়ান এবং এখানে ওয়ান্স, এই ওয়ান্স এবং এই ওয়ান বাদ যাবে। ওকে, তো আমরা 8 নম্বর রুলটি দেখলাম যে ওয়ান শুড যুক্ত বাক্যকে কিভাবে প্রেসিভ করতে হয়। তুমি যদি ওয়ান শুড যুক্ত বাক্য দেখো এবং তোমাকে যদি সেটাকে প্রেসিভ করতে বলা হয়, তাহলে মাস্ট বি তুমি এই রুলস অ্যাপ্লাই করে সেটাকে প্রেসিভ করতে হবে। আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো। আমি এই রুলসটি আবার একটু রিপ্লাই করতেছি যে তুমি যে একটি বাক্যটাকে প্রেসিভ করতে চাচ্ছ, সেই বাক্যটি যদি ওয়ান শুড থাকে তাহলে তোমাকে অবশ্যই সেই ওয়ান শুডকে বাদ দিয়ে ফেলতে হবে। ওয়ান শুডকে বাদ দিয়ে তোমাকে প্রেসিভ করার সময় অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, তারপরে শুড বি বসাতে হবে। ওকে, তারপরে যে বার্বটা থাকবে সেই বার্বের ভিতরি হবে, তারপর বাকি অংশটুকু বলবে। এখান থেকে অন, অনস এগুলি চলে যাবে। এই রুলস বা এই ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাকে মূলত এই সমস্ত বাক্যগুলোকে প্রেসিভ করতে হবে। আর এই ধরনের একটি থেকে প্রেসিভ করার এই এক্সাম্পলগুলি মূলত বেশি পরীক্ষায় এসে থাকে। সো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বিষয়গুলি টুকিনাকি বিষয়গুলি খুব ভালো করে শিখবে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটি থেকে প্রেসিভ করার ব্যতিক্রম অলরেডি 8টি রুল শিখে ফেলেছি। এবার আমরা 9 নম্বর রুলটি শিখব। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ বড় একটি চার্ট। আসলে বিষয়টি কিন্তু ভেরি সিম্পল। ওকে, তো এখানে বলা হচ্ছে কোয়াসি প্রেসিভ ভয়েসকে প্রেসিভ করার নিয়ম। কোয়াসি প্রেসিভ ভয়েস এটা আবার কি? কোয়াসি প্রেসিভ ভয়েস হচ্ছে ভয়েস 3 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ, একটা হচ্ছে কোয়াসি প্যাসিভ। তো কোয়াসি প্যাসিভ এটা ভার্বের মধ্যেও আলোচনা করা হয় অনেক সময়। অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভার্ব, অর্থাৎ কিছু বাক্য আছে যে বাক্যগুলিকে দেখতে অ্যাক্টিভ কিন্তু অর্থগত হচ্ছে প্যাসিভ, এটাকে বলা হয় কোয়াসি প্যাসিভ। তো এই ধরনের বাক্যকে যদি তুমি প্যাসিভ করতে চাও তাহলে তোমাকে 6টা রুলকে অ্যাপ্লাই করতে হবে, দেন তোমাকে কোয়াসি প্যাসিভকে প্যাসিভ করতে হবে। আমি আবার বলছি, তুমি যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা তখন সে বাক্যটি যদি ঘটনাচক্রে কোয়াসি প্যাসিভ ভয়েস হয়ে যায়, তাহলে তোমাকে এই ফর্মুলা, এই নিয়ম কানুন মেনে তোমাকে সেই বাক্যটিকে প্যাসিভ করতে হবে। ওকে, সো নিয়ম কানুনগুলি আমরা একটু দেখি। যে প্রথমে এতে বলা হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্ট অপরিবর্তিত থাকবে। তার মানে অ্যাক্টিভের মধ্যে কোয়াসি প্যাসিভ যে বাক্যটিকে তুমি প্যাসিভ করতে চাচ্ছ, সেখানে অ্যাক্টিভের মধ্যে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটি অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর বলা হয়েছে যে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। অর্থাৎ তুমি যে বাক্যটাকে প্যাসিভ করতে চাচ্ছ সেই বাক্যটি যে টেন্স আছে সেই টেন্স অনুযায়ী সেখানে সাহায্যকারী ভার্ব বসবে সাবজেক্টের পরে। নাম্বার 3, অ্যাক্টিভের অ্যাডজেক্টিভটি বসবে। অর্থাৎ একটি বাক্যের মধ্যে যে অ্যাডজেক্টিভটি রয়েছে সেটি বসবে তারপরে। নাম্বার 4, তারপরে হোয়েন ইট বসবে। হোয়েন ইট একটা শব্দ এক্সট্রা তোমাকে নিয়ে আসতে হবে, হোয়েন ইট এটা বসাতে হবে। তারপর 5 নম্বর বলা হচ্ছে টেন্স অনুযায়ী যে পুনরায় আবার সেই সাহায্যকারী ভার্বকে নিয়ে আসতে হবে। অর্থাৎ তুমি সাবজেক্টের পরে যে টেন্স অনুযায়ী যে সাহায্যকারী ভার্বটাকে নিয়ে এসেছিলা, ঠিক সেম সাহায্যকারী ভার্বটাকে আবার নিয়ে আসতে হবে। তারপরে ভার্বের বি3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এটাই ছিল কোয়াসি প্যাসিভকে প্যাসিভ করার রুলস। ওকে, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো খাতা কলম নিয়ে তোমরা লিস্ট করে নিতে পারো যে কোয়াসি প্যাসিভকে কিভাবে প্যাসিভ করতে হয়। অ্যাকচুয়ালি আমরা শ্রম দিয়ে থাকি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা শিখি, শেখার পরেও কিন্তু আমরা পরীক্ষাতে পরিপূর্ণ অ্যান্সার করতে পারি না। এর মূল কারণ হচ্ছে ভালো করে আমরা শিখি না। তো দেখো, যদি কোনো একটা কোয়াসি প্যাসিভ ভয়েস অ্যাক্সিডেন্টলি যদি তোমার সামনে চলে আসে, তুমি সারা বছরও অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখলা কিন্তু তুমি সেখানে পরিপূর্ণ নাম্বারটা পেলে না। এর মূল কারণ হচ্ছে পরিপূর্ণ যে কোনো একটা জিনিস শিখলে ভালো করে তোমাকে শিখতে হবে। তুমি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করার হিউজ রুলস শিখছো বাট কোয়াসি প্যাসিভের রুলসটি তুমি শিখোনি। কিন্তু ঘটনাচক্রে যদি পরীক্ষাতে কোয়াসি প্যাসিভ থেকে একটা এক্সাম্পল চলে আসে, সেক্ষেত্রে তোমার করণীয় কি? এই জন্য আমি রিকোয়েস্ট করবো তুমি যেই বিষয়টি শিখো ভালো করে শিখো। তো এখানে যে 6টি রুলস বলা হয়েছে, এই রুলসগুলি অ্যাপ্লাই করে আমরা কোয়াসি প্যাসিভ বাক্যকে কিভাবে প্যাসিভ করতে হয় সে বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে দেখি। এখানে আমি একটি বাক্য লিখেছি যে হানি টেস্ট সুইট, মধু মিষ্টি হয়। ওকে, সো মধুর স্বাদ মিষ্টি। তো এখানে হানি টেস্ট সুইট এটাকে আমরা কিভাবে প্যাসিভ করতে পারি? এখানে সাবজেক্ট হচ্ছে হানি, আমরা যখন প্যাসিভ করবো তখন হানি থাকবে। ওকে, তারপরে কি বলা হয়েছিল 2 নম্বরে যে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসবে। এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এখানে ইজ বসবে। তারপর 3 নম্বর বলা হয়েছিল কি অ্যাক্টিভের অ্যাডজেক্টিভটি বসবে। এখানে অ্যাক্টিভের অ্যাডজেক্টিভ হচ্ছে সুইট, সুইটটি বসবে। 4 নম্বর রুলে বলা হয়েছিল তারপর হোয়েন ইট বসবে, আমরা এখানে হোয়েন ইট বসাবো।
5 নম্বর রুলসে বলা হয়েছিল যে টেন্স অনুযায়ী পুনরায় সাহায্যকারী ভার্বকে নিয়ে আসতে হবে। তো টেন্স অনুযায়ী আমরা যেহেতু এখানে ইজ বসাইছি, সেই ইজই আবার এখানে ভরবে। সর্বশেষ যে রুলস সেটিতে বলা হচ্ছে মূল ভার্বের পরে পিপি ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সর্বশেষ বলবে। তো এই ভার্বের মধ্যে ভার্ব এই সো এই এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টেস্টেড, এটাই বলবে, অর্থাৎ TASTED টেস্টেড। এই তো কোয়াসি প্যাসিভ বাক্যকে কিভাবে প্যাসিভ করতে হয় দেখলা তো, বিষয়টি কতটা সহজ। ওকে, সো আমরা পরীক্ষার সময় বা যে কোনো জায়গায় যখন আমাদেরকে একটি থেকে প্যাসিভ করতে দেয়, তখন ঘটনাচক্রে যদি কোয়াসি প্যাসিভ চলে আসে, তাহলে আমরা এই ফর্মুলাকে অ্যাপ্লাই করে সেটাকে প্যাসিভ করব। তো আমি রুলসগুলি আবারও একটু বলে দিচ্ছি যে প্রথম তোমাকে সাবজেক্টটা অপরিবর্তিত থাকতে হবে, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্বকে নিয়ে আসতে হবে, তারপরে তোমাকে অ্যাক্টিভের মধ্যে যে অ্যাডজেক্টিভ ছিল সেই অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে, তারপরে তোমাকে একটা শব্দ বাড়াতে হবে, সেটা হচ্ছে হোয়েন ইট। নম্বর 5 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আবার নিয়ে আসতে হবে, সর্বশেষ ভার্বের বি3 বসাতে হবে। এই প্রক্রিয়া অ্যাপ্লাই করে তোমাকে অবশ্যই কোয়াসি প্যাসিভকে প্যাসিভ করতে হবে। আশা করি তোমরা 9 নম্বর রুলসটি বুঝতে পেরে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার 10 নম্বর রুলসটি শিখবো। তো রুলস শেখার আগে আমরা দেখে নিব যে এখানে বলা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ তুমি যে একটি বাক্যটিকে প্যাসিভ করতে চাচ্ছ সেটি যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেটি কোন প্রক্রিয়ায় প্যাসিভ করতে হবে। তো তার আগে আমি বলে নিই যে ইন্টারগেটিভ সেন্টেন্স হয় দুইভাবে, একটা হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে, একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। সো আমি এখানে যে ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সাহায্যকারী ভার্ব দিয়ে যদি কোনো ইন্টারগেটিভ সেন্টেন্স হয় আর সেটি যদি তোমার সামনে চলে আসে এবং তোমাকে যদি বলা হয় যে এই একটি বাক্যটিকে প্যাসিভ করো, তাহলে তোমাকে এই ফর্মুলা, এই রুলস অ্যাপ্লাই করে সেই বাক্যটিকে প্যাসিভ করতে হবে। তো এখানে কি রুলস, কি নিয়ম কানুন রয়েছে আমরা একটু দেখি। যে একটি বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে, দেন প্যাসিভ করতে হবে, দেন অক্সিলারি ভার্বটিকে শুরুতে নিয়ে আসতে হবে, তাহলে আমাদের একটিভ থেকে প্যাসিভ করা হয়ে যাবে। সো বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হচ্ছে যে এখানে একটি আমি বাক্য লিখেছি, হ্যাভ ইউ ইটেন রাইস। হ্যাভ ইউ ইটেন রাইস, এটি হচ্ছে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স এবং এটাকে আমাকে প্যাসিভ করতে বলা হয়েছে। তো এই বাক্যটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে আমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে। তো আমি যদি এটাকে অ্যাসার্টিভ করি তাহলে কি হবে, ইউ কে আগে নিয়ে আসতে হবে, ইউ, তারপর হ্যাভ চলে আসবে, HAVE হ্যাভ, তারপর ইটেন, এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইটেন, তারপর হচ্ছে রাইস। ওকে, আমি কিন্তু একটি কাজ করে ফেলেছি, অর্থাৎ ইন্টারগ্রেটিভ থেকে তাকে অ্যাসার্টিভ করে ফেলেছি, ইউ হ্যাভ ইটেন রাইস। এবার আমরা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে প্যাসিভ করব। তো এটাকে কিভাবে প্যাসিভ করতে হবে দেখি আমরা। এখানে যেহেতু অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, ভার্বের বি3 পড়বে এবং টেন্স অনুযায়ী যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে হ্যাভ এর পরে বা হ্যাজ এর পরে বিন বলবে এবং এই প্রক্রিয়ায় আমরা এই বাক্যটিকে প্যাসিভ করব। তো রাইসটাকে আমি আগে নিয়ে আসি, RICE, এবং এই যে সাবজেক্ট এটা ইউ হয়ে যাবে, কারণ ইউর অবজেক্টিভ ফর্ম ইউ, তারপরে বাই বলবে। আমরা 3টি রুল অ্যাপ্লাই করেছি। তারপরে এখানে হ্যাভ আছে, তো এখানে আছে রাইস, তো রাইস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাভ হবে না, হ্যাজ হবে। এই যে হ্যাজ, তারপরে যেহেতু এটা পারফেক্ট টেন্স, হ্যাজ এর সাহায্যকারী ভার্বের পরে বিন বলবে, বিন বসলো। তারপর যে ভার্বের বি3 আছে ইটেন, এটাকে আমাকে বসাইতে হবে, ATEN, ইটেন। এই তো আমরা প্রথমে একটি বাক্যটিকে অ্যাসার্টিভ করলাম, তারপর অ্যাসার্টিভ থেকে প্যাসিভ করলাম। এবার আমার যে কাজ সেটা হচ্ছে এই জাস্ট এই হ্যাজটাকে আগে নিয়ে আসতে হবে। এই হ্যাজটাকে যদি আগে নিয়ে এসে বাক্যটিকে যদি বসিয়ে দিই তাহলে আমার প্যাসিভ করা কমপ্লিট। তারপর হবে রাইস, RICE রাইস, বিন, EATEN ইটেন, বাই চিহ্ন হবে। তোমরা দেখলে কত সহজভাবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করা যায়। তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদেরকে বাক্যটিকে অ্যাসার্টিভ করতে হবে, দেন প্যাসিভ করতে হবে, তারপরে আমাদেরকে সেই সাহায্যকারী ভার্ব যেটা থাকবে তাকে শুরুতে আনলেই আমাদের প্যাসিভ করার কাজটা শেষ হয়ে যাবে। তো এই প্রক্রিয়ায় তোমাকে সাহায্যকারী ভার্ব দ্বারা যদি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হয় সেটাকে যদি প্যাসিভ করতে বলে তাহলে এই প্রক্রিয়ায় তোমাকে প্যাসিভ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 10 নম্বর রুলসের আরেকটি পার্ট হচ্ছে যদি ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড দেওয়া হয় তাহলে আমরা সেটিকে কোন প্রক্রিয়ায় প্যাসিভ করব সেই বিষয়টি নিয়ে আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি। তো যদি ঘটনা চক্রে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড দেওয়া হয় তাহলে তোমাকে এই 6টি রুলকে অ্যাপ্লাই করে তোমাকে প্যাসিভ করতে হবে। এই 6টি রুল কি, যে WH ওয়ার্ডটি অপরিবর্তিত থাকবে তথা পরিবর্তন হবে না, টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বলবে, অবশ্যই তোমাকে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তারপরে অবজেক্টটি সাবজেক্ট হবে। তারপরে 4 নম্বর বলা হচ্ছে অনেক সময় টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে বিন বসে,
5 নম্বর বলা হচ্ছে মূল ভার্বের বি3 হবে। 6 নম্বর বলা হচ্ছে সাবজেক্টই অবজেক্ট হবে। সাবজেক্ট যেটি আছে সেটি কি হবে, অবজেক্ট হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হচ্ছে। তোমরা যদি দেখো, আমি একটি উদাহরণ লিখেছি এখানে, হাউ ডিড ইউ ডু দ্য সাম। এই বাক্যটিকে কিভাবে প্রেসিভ করতে হবে। তো এখানে বলা হচ্ছে প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। তো আমরা যদি এটাকে প্রেসিভ করি তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড যেটা আছে হাউ থাকবে। ওকে, তারপর বলা হচ্ছে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো টেন্স অনুযায়ী যদি আমরা সাহায্যকারী ভার্ব বসাতে যাই, এটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে এখানে কি হবে। তো টেন্স অনুযায়ী আমরা যদি এখানে বসাই, তাহলে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের এখানে ওয়াজ বসাতে হবে, হাউ ওয়াজ। ওকে, তারপরে বলা হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট হবে। অবজেক্ট কি এখানে দা সাম, এটাকে আমাকে সাবজেক্ট বানাতে হবে। তো দা সাম নিয়ে আসলাম। তারপরে যে রুলস, সেখানে বলা হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট হবে। তারপর বলা হচ্ছে অনেক সময় টেন্স অনুযায়ী সাবজেক্টের পরে বি, বিং, বিন বসে, সময় এটা বসে, অনেক সময় বসে না। তারপর আমাদেরকে এখানে ভার্বের যে বি3 আছে, এই ভার্বের বি3 ডান, এই ডান বসাতে হবে। তারপরে যে রুলসটি আছে যে মূল ভার্বের বি3 বলবে, এটা অনেক সময় এখানে বলা হচ্ছে যে অনেক সময়, অর্থাৎ এটা কিন্তু সবসময় না। বি, বিং, বিন এগুলি সবসময় ইউজ হবে না। এটা কোনো কোনো সময় এগুলি, অর্থাৎ সাবজেক্টের পরে বি, বিং অথবা বিন আসতে পারে কোনো কোনো সময়, বাট সবসময় না। যে প্রুফ তোমরা এখানে দেখতে পারো যে যে দা সাম, এটা হচ্ছে অবজেক্ট আর সাবজেক্ট বানালাম, বাট এখানে কিন্তু বি, বিং, বিন বসেনি, বাট এই যে ডু আছে, ডুর বি3 ডান বসে গেছে। অর্থাৎ তারপরে যে রুলস মূল ভার্বের পরে বি3 বলবে সেটা বসছে, এবং সাবজেক্ট অবজেক্ট হবে। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এটা ইউটি ইউ হয়ে যাবে, ডান বাই ইউ, এখানে বাইরে থাকবে ওয়াইও ইউ। ওকে, তো আমরা দেখলাম যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ডকে। ওকে, সো প্রিয় শিক্ষার্থী, তোমরা যখন ডব্লিউএইচ ওয়ার্ড আসবে তখন ঠিক সেম ফর্মুলায় সে বাক্যটিকে তোমরা প্যাসিভ করবে। আশা করি তোমরা 10 নম্বর যে রুলস ছিল ইন্টিগ্রেটিভ সেন্টেন্স সাহায্যকারী ভার্ব দিয়ে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, সেই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমি আর তোমাদেরকে কষ্ট দিব না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ব্যতিক্রম যে রুলস, আমরা ব্যতিক্রম যে রুলসগুলি আমরা শিখে আসতেছিলাম, এর সর্বশেষ যে আয়োজন সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমাকে যেই একটি বাক্যটিকে প্যাসিভ করতে বলা হয়েছে, সেই বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, তাহলে তুমি কোন প্রক্রিয়ায়, কোন ফর্মুলায় সেটাকে প্যাসিভ করবে, সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। তো ফর্মুলা হচ্ছে এটা, যে তোমাকে যদি ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া হয়, তাহলে তুমি এই ফর্মুলায় তোমাকে সেটাকে প্যাসিভ করতে হবে। আর ফর্মুলাটা হচ্ছে প্রথমে লেট বসাতে হবে, তারপর অবজেক্টকে নিয়ে আসতে হবে, তারপর একটা এক্সট্রা বি বসাতে হবে, তারপর একটা বাক্যের মধ্যে যে ভার্বটা থাকবে সেই ভার্বের বি3টা তোমাকে বসাতে হবে। তো বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে দেখি যে কিভাবে প্যাসিভ করতে হয়। যেহেতু প্রথমে বলা হচ্ছে লেট নিয়ে আসতে হবে, তো আমি লেট নিয়ে আসলাম। তারপরে যে দা ওয়ার্ক, এই ওয়ার্কে আমি বসাবো দা ওয়ার্ক। তারপরে যেটা আমাকে করতে হবে সেটি হচ্ছে একটা বি এক্সট্রা নিয়ে আসতে হবে, বি নিয়ে আসলাম, এবং এখানে যে ডু আছে বি3 হচ্ছে ডান, ডি ও এন ই, ডান। বাস, আমাদের প্যাসিভও ডান, অর্থাৎ প্যাসিভ করা হয়ে গেল, অর্থাৎ লেট দ্য ওয়ার্ক বি ডান। এই প্রক্রিয়ায় ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হবে। তো এখানে আমি তোমাদের সুবিধার্থে আরো একটি উদাহরণ দিচ্ছি, যে যদি এটা তো হ্যাঁ বোধক, যদি না বোধক আসে, অর্থাৎ নট কিংবা নেইবার দিয়ে যদি আসে, তাহলে শুধু জাস্ট লেটের পরে নট কিংবা নেইবার শব্দটি বসিয়ে দিলে তোমাদের সেই বাক্যটি প্যাসিভ হয়ে যাবে। তো আমি একটি উদাহরণ দিয়ে বিষয়টি দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করব। নেইবার টেল টেল এ লাই, এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ করি, হবে কি লেট নেভার এ লাই বি টোল্ড। অর্থাৎ সিম্পল প্রক্রিয়া, জাস্ট লেটের পর নেভারটা বসিয়ে দিলেই তোমার প্যাসিভ হয়ে যাবে।